নমস্কার। আজকে যে ভিডিওটা তৈরি করছি ম্যাথমেটিক্সের কমপ্লিটলি ম্যাথমেটিক্স নিয়েই করছি, কারণ দীর্ঘদিন ম্যাথমেটিক্স হয়নি। জেনারেল ইন্টেলিজেন্স বহু ক্লাস হয়েছে, ম্যাথমেটিক্সটা ধীরে ধীরে প্রত্যেকটা প্রবলেম বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আজকে ফেসবুকে দুটো প্রবলেম আমি পোস্ট করেছিলাম, সেখান থেকে একটাও অ্যান্সার আসেনি। এটার একটা শর্ট ট্রিক্স আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে হবে, এই প্রবলেমটা কিভাবে হবে দেখাচ্ছি। আপনারা যারা দেখেন তাদেরকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আর সবচেয়ে আজকে বিশেষ গুরুত্বপূর্ণ দিন। সেই গুরুত্বপূর্ণ দিনে আমার শ্রদ্ধেয় গুরুদেব, আমাকে যিনি ক্লাস 3 থেকে ধরে ধরে শিখেছেন, প্রদ্যুৎ কুমার ভৌমিক মহাশয়কে নমস্কার জানিয়ে আমি ম্যাথমেটিক্সটা শুরু করছি। দেখুন, যারা দেখেন তাদেরকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজকে যে অঙ্কটা পোস্ট করেছিলাম, সেই অঙ্ক দুটো পোস্ট করেছিলাম, সেই আনসার আসেনি, একজনও দিতে পারে। তার শর্ট ট্রিক্স আমি করে দিচ্ছি কিভাবে হবে। দেখ, এই যে প্রথম প্রবলেমটা আসছে, প্রথম প্রবলেম আছে 1/a + 1/b + 1/c সমান 9/26 হলে a + b + c এর মানটা বের করুন। তার অপশান 11 আছে, 12 আছে, 10 আছে, নান অফ দিজ আছে। তাহলে কি হবে এটা? তাহলে কিভাবে আমরা করব? এই যে দেওয়া আছে, এটা দেওয়া আছে, এখানে a b c এর মানটা বের করে দিতে হবে। বের করলে আমরা a + b + c বের করব। এর শর্ট ট্রিক্স হচ্ছে, এই যে 9/26 আছে, 9/26 এটাকে উল্টিয়ে দাও, 26/9 করে দাও। 26/9 এর যেমন গোসাগু করে সেইভাবে আমরা করব। 9 দিয়ে ভাগ করব। 9 দিয়ে ভাগ করলে 9 × 3 = 27, 9 × 2 = 18, 18 হলো। তাহলে 8 এলো। 8 আসার পর গোসাগুর মতো 9 করো, 8 × 8 হলো, 1 8 গেল, 1 8 8। তাহলে আমার এখানে 0 হয়ে গেল। তাহলে এটাকে আমরা a ধরব, এটাকে আমরা b ধরব, এটাকে আমরা c ধরব। তাহলে a কত হলো? a হচ্ছে 2, b হচ্ছে 1 আর c হচ্ছে 8। এই তিনটে যোগ করলে, কারণ a + b + c আমার বের করতে বলেছে, যোগ করলে 8, একে 9, 2 11 বলছি। এটা তো আমরা করলাম, দেখি এবার এই মানটা বসিয়ে দেখি অ্যাকচুয়ালি হয় কি না। 1/, এর মান আমরা কত? 2 প্লাস 1/, বির মান কত? 1। এই যে বির মান হচ্ছে কত? 1 প্লাস 1/c, 1/c মানে c মান হচ্ছে 8। এরপরে আমরা এটা সলভ করি। 1/2 প্লাস 1/, এটা সলভ করলে 8, 8 + 1, 8 + 1। তাহলে এটা হবে কত? 1/2 প্লাস এটা 1/9 8 হবে, 9 8 হবে। 1/2 প্লাস এটা উল্টে যাবে, 8 9 হবে। এটাকে সরল করলে নিচে হবে 9, 9 2 এই 9 আর 2 18 প্লাস 8। তাহলে এটা হবে, নিচেটা উল্টে হবে 9, 18 প্লাস 8 হচ্ছে 26, 9 26। এই যে দেখো 9 26। তাই 9 26কে আমরা কিভাবে করলাম আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই 26কে গোসাগু, এটাকে উল্টিয়ে দিই, গোসাগু 9 2 18 করলাম। তাহলে প্রথমে এটা a বেরিয়ে গেল, এবার এটা 8, এটাকে আবার 9, এই 9কে আবার ভাগ করো, 8 একে 8, 1 1কে 8 দিয়ে ভাগ করলে 8 একে 8। তাহলে আমরা গোসাগুতে আমরা এই 1 নেই, এখানে গোসাগু 1 নেবো না। তাহলে এখানটায় a ধরবো, এটাকে b ধরবো, আর এটাকে c ধরবো। ধরে এই ক্যালকুলেশনটা আমরা নিয়ে আসবো, নিয়ে এলে আমাদের এইভাবে সলভ হয়ে যাবে। তাহলে a b c এর মান কত হলো? a + b + c এর মান 2 + 1 3, 3 8 যোগ করলে 11 হয়ে গেল। তাহলে অ্যান্সারটা 11 হলো। এর পরের যে প্রবলেম, একই টাইপের প্রবলেম ছিল, এটাও অ্যান্সার আসেনি, কারণ একটা এই সলভগুলো আসেনি। সেই জন্য আমি এই সলভটা করে দিচ্ছি। দেখো, শর্টকাট মেথড। এই যে 1/1 a প্লাস 1/b প্লাস 1/c প্লাস 1/d ইকুয়াল টু 17/60 হলে ফাইন্ড a × b × c × d সমান কত হবে, এটা বের করতে হবে। এটাকে আমরা কি করব? এটা 60/, এটা উল্টিয়ে দেবো, প্রথমে 60/70 করে দেবো, 60/70 করব। তাহলে 17 দিয়ে এটা ভাগ করলে 17 × 3 = 51 হবে।
তাহলে এটা 9 হলো, এটাকে এটা প্রথমে এ বেরিয়ে গেল। এবার 17 হলো, 17 9 একে 9, 8 বেরোলো, 8কে আবার এই 9কে ভাগ করবো, 8 একে 8 হলো, আবার 1 হলো, 1 8 8 হলো। তাহলে এটা বি হলো, এটা সি হলো, এটা হচ্ছে ডি হলো। তাহলে এ বি সি ডি পেয়ে গেলাম। এবার এ গুণিত বি গুণিত সি গুণিত ডি বের করতে বলেছে, এ বি সি ডি বের করতে বলেছে। এর মান আমরা কত পেয়েছি? 3, বির মান 1, সির মান 1, ডির মান ডি। 8 3 কত হবে? 24 হবে। তাহলে অ্যান্সারটা কত হবে? 24 হবে। তোমরা যারা এই অঙ্কটা সলভ করবে, এই এর মান 3 এখানে বসিয়ে দিবে, বির মান 1 বসাবে, সি এর মান 1 বসাবে, ডি এর মান 8 বসাবে, বসিয়ে সলভ করে দেখবে এটাই আসবে। তাহলে এটাই হচ্ছে শর্ট ট্রিক্স, এর চেয়ে আর শর্ট ট্রিক্স কিছু নেই। পরে ম্যাথমেটিক্সের যে প্রবলেমটা নিয়ে আসছি, সেই ম্যাথমেটিক্সের প্রবলেমটা দেখো। দেওয়া আছে, এটা এসএসসি পড়েছিল 2007 সালে পড়েছিল। কি দেওয়া আছে? এ 20%, বি এর 30% এবং সি এর 1/6 হলে H/B/C সমান কত হবে? এ বি সি এর 20%, এর 20%, এই যে 20% দেওয়া আছে, 20% মানে 20/100। তারপরে সমান দেওয়া আছে বি এর 30%, বি এর 30% মানে 30/100। তারপরে সমান সি এর মানে কত? গুণিত 1/6। এটা কাটো 5, এটা কাটো, এটা হচ্ছে A/5 হলো, বি 3B/10 হলো, C/6 হলো। এরপরে কি করতে হবে? এই নিচের যেগুলো আছে এগুলো লসাগু করে দাও। 5 10 6 লসাগু হবে 30। প্রত্যেককে 30 দিয়ে গুণ করো, প্রত্যেককে 30 দিয়ে গুণ করে দাও। তাহলে 5 6 30, 10 3 30, 6 5 30। তাহলে এটা হবে 6A, এটা হবে 9B, এটা হবে 5C। হয়ে গেল। এটা 6A সমান 9B সমান 5C হয়ে গেল। কিন্তু আমার বের করতে বলেছে H/B/C। এটা H/B/C বের করার নিয়ম হচ্ছে ABC এইভাবে থাকলে আমরা এটা বন্ধ করে দেবো, এই 9 আর 5 গুণ করবো, 9 5 45 বসাবো অনুপাত। বিটা বন্ধ করবো, 6 আর 5, 6 5 কত হবে? এই 6 আর 5 গুণ করলে 6 5 30 হবে। এবার সিটা বন্ধ করবো, 6 আর 9 গুণ করলে হবে 54 হবে। এরপরে কি করব? প্রত্যেককে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা দেখতে হবে। 3 15, 3 10, 3 18। আর যাবে না, তাহলে অ্যান্সারটা হবে কত? 15:10:18 হবে। তাহলে এভাবে আমরা এটা সলভ করব। তাহলে এটা 2007 সালে এসেছিল, এসএসসিতে 2007 সালে এসেছিল এই প্রবলেমটা। পরের যে প্রবলেমটা আছে দেখো, দেওয়া আছে পরের প্রবলেমটা। পরের যে প্রবলেম দেওয়া আছে সেটা দেখো, ভালো করে দেখো। দেওয়া আছে এ স্কোয়ার, এই যে দেওয়া আছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি ইকুয়াল টু 0 হলে A/B/C সমান কত হবে? এটা সমান কত হবে এটা বের করতে বলেছে, অনুপাতটা কত হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0 নয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি ইকুয়াল টু 0 হলে মনে রাখতে হবে এ সমান বি সমান সি হবে। কি বললেন? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি ইকুয়াল টু 0 হলে এ সমান বি সমান সি হবে। তাহলে এখানটায় কী হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি ইকুয়াল টু 0 দেওয়া আছে। তাহলে এ সমান বি সমান সি হবে, অর্থাৎ এ বিসি তিনটেই সমান হবে। এবিসি সমান হয়ে গেলে আমরা যদি এবিসি সমান করে দিই, তাহলে সমান হয়ে গেলে এর জায়গায় এ থাকলো, বির জায়গায় আমরা বির জায়গায় এ বসিয়ে দেবো, সির জায়গায় আমরা এই সির জায়গায় এ বসিয়ে দেবো। তাহলে এ দিয়ে ভাগ করলে 1:1:1 হবে। তাহলে অনুপাতটা কত হবে আমাদের মনে রাখতে হবে, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি ইকুয়াল টু 0 হলেই তাহলে মনে রাখতে হবে এ সমান বি সমান সি হবে, অনুপাতটা হবে 1:1:1 হবে। মনে রাখতে হবে, কিছু প্রবলেম আমাদের মনে রাখতে হবে। তারপরে দেওয়া আছে কোনো বর্গক্ষেত্রের, এই প্রবলেমটা কি দেওয়া আছে দেখো, কোনো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল এবং পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? কোনো বর্গক্ষেত্র, এই যে বর্গক্ষেত্রগুলো জানতে হবে। এই বর্গক্ষেত্রের
বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় সবসময় যে বীজগণিত আসবে, সবসময় পাটিগণিত আসবে, কিছু জ্যামিতি আসবে, কিছু পরিমিতি আসবে, কিছু ত্রিকোণমিতি আসবে, সমস্ত জিনিস নিখুঁতভাবে শেখার চেষ্টা করতে হবে। তাহলে কম্পিটিটিভ মোটিভটা তৈরি হয়ে যাবে, সমস্ত জিনিস আমরা তৈরি করে দেবো। যত শর্টকাটে যত রকম হয় সব রকম নিয়ে আসার চেষ্টা করব, হাজার হাজার প্রবলেম করে দেওয়ার চেষ্টা করব। জেনারেল ইন্টেলিজেন্স বহু প্রবলেম করে দিয়েছি, আরও করাবো। জিকে করে, জিকে না, ম্যাথামেটিক্স শুরু করেছি আবার। প্রত্যেক দিন ম্যাথামেটিক্সের একটা করে ভিডিও থাকবে। দেখো, বর্গক্ষেত্রে একটু জেনে নেই। বর্গক্ষেত্রে এই যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান হলো, বর্গক্ষেত্রের বাহু সমান হলে এই যে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তে, এই যে অন্তর্বৃত্ত আমরা অঙ্কন করলাম, এই অন্তর্বৃত্তের ব্যাস হবে, এই যে ব্যাস, এটা ব্যাস, এই ব্যাসটা হবে বর্গক্ষেত্রের বাহুর সমান। বর্গক্ষেত্রের বাহু হচ্ছে এ হলে এটা হচ্ছে ব্যাসটা হবে এ, তাহলে ব্যাসার্ধ হবে a/2, ব্যাসার্ধ হবে a/2। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হবে a/2। এটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর ধরলে তার ব্যাসার্ধ হবে a/2। এবার ওই বর্গক্ষেত্র আমরা যদি এখানে অঙ্কন করি একই রকমভাবে, তার বাহু যদি এ হয়, তার পরিবৃত্ত যদি আমরা অঙ্কন করি এভাবে, আমরা পরিবৃত্তটা যদি আমরা এভাবে অঙ্কন করি, পরিবৃত্ত অঙ্কন করলে তার পরিবৃত্তের ব্যাস হবে বর্গক্ষেত্রের কর্ণ। বর্গক্ষেত্রের বাহু যদি এ হয়, কর্ণ হবে a√2। এই কর্ণ a√2 হলো, তাহলে ব্যাসার্ধ হবে a√2/2 হবে। তাহলে ব্যাসার্ধ বড় আর। বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাসার্ধটাকে আমরা এ ধরলে তার কর্ণ হচ্ছে a√2, কর্ণের অর্ধেক হবে, এটা কর্ণের অর্ধেক হবে পরিবৃত্তের ব্যাসার্ধ a√2/2। এরপরে প্রশ্ন বলেছে এই বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত এবং অন্তর্বৃত্তের ক্ষেত্রফল এবং পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত, এই যে পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। এই বৃত্তের ক্ষেত্রফল এবং এই বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত, এই বৃত্তের ক্ষেত্রফল পাই ছোট আর স্কোয়ার, আর বৃত্তের ক্ষেত্রফল এটা হচ্ছে পাই বড় আর স্কোয়ার। এর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ছোট আর ধরলাম, আর পরিবৃত্তের ব্যাসার্ধ বড় আর ধরলাম। তাহলে এখানে পাই, এই যে পাই উঠে যাবে, আর স্কোয়ার, আর বলতে এখানে ব্যাসার্ধ হচ্ছে a/2 তার স্কোয়ার, আর অনুপাত এটা বড় আর আছে, এটা হচ্ছে a√2/2 তার স্কোয়ার। যে ব্যাসার্ধ কত আছে a√2/2, কারণ এটা হচ্ছে কর্ণ, এই বর্গক্ষেত্রের কর্ণটাই হবে পরিবৃত্তের ব্যাস। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হবে a√2/2, তাহলে এটা স্কোয়ার হলো, কারণ পাই উঠে গেল। ক্ষেত্রফলের অনুপাত অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত হবে এই স্কোয়ার, এটা a²/4, এটা হবে স্কোয়ার গুণিত 2, √2² 2, নিচে 4 তুলে দাও, স্কোয়ার তুলে দাও, এটা হবে 1:2 হবে, 1:2 হবে। তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের এই অন্তর্বৃত্তের ক্ষেত্রফল এবং পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 1:2 হবে। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখলে অনেক অঙ্ক সলভ হয়ে যাবে। তাহলে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:2, 1:2 হলো। এরপরে যে প্রবলেমটা নিয়ে আসছি সেটা দেখো। এরপরের যে প্রবলেমটা করছি সেই প্রবলেমটা দেখো, একটা দেওয়া আছে একটি দ্রব্যের দাম 25% কমে গেল। আসল দাম বজায় রাখার জন্য বর্তমান মূল্য বাড়াতে হবে। বলছে একটা দ্রব্য 100 টাকা ছিল, দ্রব্যের দাম কমে গেল, কমে 75 টাকা হলো, কারণ 25% কমে গেছে মানে 100 টাকায় 25 টাকা কমে গেছে, মাইনাস হয়ে গেছে, কমে গেছে মানে 75 টাকা হয়েছে। আসল দাম মানে যত টাকায় কিনেছিল, যে দামটা ছিল। আসল দাম বজায় রাখতে গেলে তাহলে তাকে কি করতে হবে, বর্তমান মূল্য বাড়াতে হবে। এখন 75 টাকা ছিল, আসল দাম মানে সেই আবার ফিরে যেতে হবে কত, 100 টাকায় ফিরে যেতে হবে। 100 টাকায় ফিরে যেতে তাহলে কত টাকা বাড়াতে হবে, 25 টাকা বাড়াতে হবে। কিন্তু এখন বাড়াতে হবে কার উপর বাড়াবো, বর্তমান মূল্য 75 টাকা, তার উপর বাড়াতে হবে। কত টাকা বাড়াবো, 25 টাকা বাড়ালে তবে 100 টাকা হবে। অর্থাৎ বর্তমান মূল্য কত টাকা, এই যে বর্তমান মূল্য 75 টাকা, সেখান থেকে বাড়িয়ে এখানটা আসল টাকাটা নিয়ে আসতে হবে। আসল 100 টাকা ছিল, আবার বলছি শুনুন, 100 টাকা ছিল, একটা দ্রব্যের দাম 100 টাকা ছিল, 25% কমে গেল মানে 75 টাকা হলো। 75 টাকা হয়ে যাওয়ার ফলে মাইনাস এই যে 25 কমে গেল, আবার পুনরায় সে আসল দাম নিয়ে আসবে। আসল দাম মানে 100 টাকায় নিয়ে আসবে। তাহলে 25 টাকায় বাড়াতে হবে 75 টাকায় বাড়াতে হবে 25 টাকা, তবেই 100 টাকা হবে। বলছি 75 টাকায় বাড়াতে হবে 25 টাকা,
1 টাকায় বাড়াতে হবে 25-এর 75 টাকা, আর 100 টাকায় বাড়াতে হবে 25-এর 75 গুণিত 100, বাস 25 3 75, তাহলে 100/3, 100কে 3 দিয়ে ভাগ করে 33.13% বাড়াতে হবে। কত পার্সেন্ট বাড়াতে হবে? 33.13% বাড়াতে হবে। সি নম্বর অপশান হলো এটা। এই PCS 2007 সালে পরীক্ষায় এসেছিল। তাহলে এই প্রবলেমটা দেখে নাও। তারপরে ইউডিসি আপার ডিভিশন ক্লার্কের পরীক্ষায় 2016 সালে কি পরীক্ষায় পড়েছিল সেটা দেখো। দেখা আছে একটা পরীক্ষায় 96% ছাত্র পাস করে, তাহলে 96% ছাত্র যদি পাস করি তাহলে কত পার্সেন্ট ছাত্র ফেল করেছে? এখানে সঙ্গে সঙ্গে ভাবতে হবে 4%। 100 জনের মধ্যে কতজন ফেল করেছে? 4% ফেল করে গেছে, কারণ 96% পাস, এটা পাস, এটা হচ্ছে ফেল। ফেল করেছে 4% ছেলে ফেল করে গেছে। বলছি ফেল করে গেলে 500 জন ছাত্র, এখানে বলেছি ভালো করে দেখো, 500 জন ছাত্র ফেল করেছে বলছি, তাহলে আমার 4% ফেল করেছে বলছি। টোটাল পরীক্ষায় কত দিয়েছিল? আমরা টোটাল পরীক্ষায় দিয়েছিল, আমরা ধরবো 100 জন, ধরবো না এক্স, আমরা টোটাল পরীক্ষায় বসেছিল X জন, তার মধ্যে 96% পাস করে গেছে। 100 জনের মধ্যে 96 জন পাস করেছে, 4 জন ফেল করে গেছে। তাহলে 4 জন যখন ফেল করে গেছে, সেই 4 জন ফেল করে 100 জনের উপর, তাহলে 4 জন ফেল করে কত জনের উপর? 100 জনের উপর। তাহলে এই হিসাবটা আমরা করে দিচ্ছি, দেখো একদম সহজ নিয়ম। 500 জন ফেল করে কতজন ছাত্রের উপর? তাহলে এই যে 4% ফেল করেছে, 4 জন ফেল করে 100 জনের উপর, 1 জন ফেল করে 100/4, আর এখানে 500 জন ফেল করেছে, তাহলে 500 জন ফেল করে 100/4 গুণিত 500, 4 দিয়ে কেটে দেয়, এটা 4 25, এটা 25, এই 25 আর 5-এ গুণ করলে 125, আর 2টো শূন্য আছে, তাহলে 12,500 জন পরীক্ষায় দিয়েছিল। 4 জন ফেল করেছে 100 জন ছাত্রের উপর, 1 জন ফেল করেছে কতজন? আর 500 জন বলেছি পরীক্ষায় ফেল করেছে 500 জন। তাহলে পরীক্ষায় মোট কতজন দিয়েছিল? 12,500 জন। তাহলে এই যে এখানে অপশান আছে 14,000, 12,500, এই যে বি নম্বর অপশান হবে। তাহলে আপার ডিভিশন ক্লার্কে 2016 সালে এই প্রশ্নটা এসেছিল। এরপরে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখো, আমরা এটা লাভ ক্ষতির একটা প্রবলেম করেছি। দেখো বলছি এক ব্যবসায়ী 420 টাকায় 70 কেজি আলু কিনল। 70 কেজি আলু কিনলো, 70 কেজি আলুর দাম হচ্ছে 420 টাকা। তাহলে 1 কেজি আলুর দাম কত? 70 কেজি আলুর দাম যদি 420 টাকা হয়, 70 কেজি আলুর দাম 420 টাকা, তাহলে 1 কেজির দাম কত হবে? 70 দিয়ে ভাগ করে দাও, 7 6 6 টাকা, 6 টাকা দাম 1 কেজির দাম। এইবার বলছি সব আলু 6.5 টাকা কেজি দরে বিক্রি করেছে, তাহলে 1 কেজির দাম 6 টাকা ছিল, বিক্রি করেছে 6.5 টাকায়। তাহলে লাভ কত হয়েছে? 1 কেজি 6 টাকায় কিনেছে, 6.5 টাকায় বিক্রি করলে লাভ হয়েছে 50 পয়সা। 50 পয়সা মানে 1.5 টাকা, মানে হাফ টাকা লাভ হয়েছে, 1-এর 2 টাকা লাভ হয়েছে। বলছি তাহলে শতকরা কত লাভ হলো? তাহলে 6 টাকায় কিনেছিল, 1 কেজি 6 টাকায় কিনেছিল, 6.5 টাকায় বিক্রি করেছে, মানে 50 পয়সা লাভ হয়েছে। 50 পয়সা লাভ মানে হাফ টাকা লাভ হয়েছে। তাহলে 6 টাকায় লাভ হয়েছে হাফ টাকা। তাহলে 1 টাকায় লাভ হয়েছে, নিচে বসবে, আর 100 টাকায় লাভ হয়েছে 1-এর 2, এটা গুণিত 100, 2 কাটলে এটা 50, 2 3 2 25, তাহলে 25-এর 3, তাহলে লাভ হয়েছে 25-এর 3, এটা ভাগ করলে 8 পূর্ণ 8 3 24, 8 পূর্ণ 1-এর 3, এত পার্সেন্ট লাভ হয়েছে। তাহলে কত পার্সেন্ট লাভ হয়েছে? 8 পূর্ণ 1-এর 3% লাভ হয়েছে। এসএসসি 2007 সালে করেছে। তাহলে প্রশ্নটা আমাদের এইভাবে করে নিতে হবে। এরপরে যেটা করেছি সেটা বলছি, দেখো প্রশ্নটা, এই প্রশ্নটা দেখো কি দেওয়া আছে। বলছি একজন ব্যক্তি কোনো জিনিসের মূল্য প্রথমে 10% বৃদ্ধি করলো, পরে 15% ছাড় দিল, প্রকৃত মূল্যের উপর ছাড়ের পরিমাণটা কত? আমরা এটা দুরকম উপায়ে করে দিতে পারি। একটা হচ্ছে শর্টকাট মেথড, P+Q এ বসিয়ে দিতে পারি, P+Q প্লাস PQ বাই 100, এত পার্সেন্ট। এখানে যেটা বেড়েছে, এটা ধরো P বেড়েছে +10 করবো, Q কমেছে -15 করবো, প্লাস P হচ্ছে 10, Q হচ্ছে -15 ডিভাইডেড বাই 100। তাহলে এটা হচ্ছে 10 প্লাসে মাইনাসে -15,
এটা শূন্য শূন্য কেটে দাও, প্লাসে মাইনাসে মাইনাস, 5 3 5 2 মাইনাস 3 2, তাহলে এটা হবে -5 মাইনাস 3 2, মাইনাস কমন দিলে 2, এটা 5 প্লাস এটা 5 দিয়ে 10 3 13, তাহলে 13 2 হবে, 13 2 মানে -6.25%, 6.5 হবে, 6.5%, তাহলে -6.5% মানে লস হয়ে গেল, মাইনাস বেরিয়েছে মানে লস হয়ে গেল। তাহলে এটা তার প্রকৃত মূল্যের উপর ছাড়ের পরিমাণ কত হবে? ছাড় নয়, প্রকৃত মূল্যের উপর ছাড়ের পরিমাণ, অ্যাকচুয়ালি ছাড় দিল, প্রথমে বেড়ে গেল তারপরে ছাড় দিল, প্রকৃত মূল্যের উপর ছাড়ের পরিমাণ এটা 6.5%, অ্যাকচুয়ালি তার লস হয়ে গেল, তাহলে এটা -6.5% লস হয়ে গেল। এমনি যদি আমরা প্রবলেম করি তাহলে কিভাবে করব? এক ব্যক্তি 10%, 100 টাকা ছিল, বেড়ে গেল 110 টাকা, এর উপরে বলছি 15% ছাড় দিল, এর উপর 15% মানে 15/100 ছাড় দিল, তাহলে 0 0 কেটে দাও, 5 3 5 2, তাহলে 11 3 33 2, 11 3 33 2 মানে এটাকে ভাগ করলে 16 2 32, 16.5, এই যে 16 টাকা 50 পয়সা কার উপর? যেহেতু 100 টাকা থেকে বেড়ে গেলে 110 টাকা, তার উপর 15% ছাড় দিয়েছি, মানে 16 টাকা 50 পয়সা ছাড় দিয়েছি, বিয়োগ করলে হবে এটা কত হবে? 5 0 হবে, এটা 7 7 3 7 3, আর এটা হচ্ছে 0, এটা 0 7 3, এটা হবে কত? 93 টাকা, 93 টাকা, 1 2 9, এটা 93 টাকা 50 পয়সা হবে। তাহলে 93 টাকা 50 পয়সা, 100 টাকার জিনিস 93 টাকা 50 পয়সা হয়ে গেল, অ্যাকচুয়ালি তাকে ছাড় দিতে হলো কত? 100 টাকা থেকে 93 টাকা 50 পয়সা বাদ দিলে 6 টাকা 50 পয়সা ছাড় দিতে হলো। তাহলে আমরা এই শর্টকাটেই ফেলে দেবো, তাহলে এত সুবিধা হবে, P + Q + PQ/100 -6.5% হবে। তাহলে এইভাবে এই প্রবলেমটা আমরা সলভ করে দেবো। পরের যে প্রবলেমটা আসছে, দেখো পরের প্রবলেমটা